স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমি চলে এসেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ছোটমণি নিবাসে। এটি রাজধানীর আজিমপুরে অবস্থিত। আজ আমরা জানব এই ছোটমণি নিবাসের ছোটমণিরা কিভাবে লালিত পালিত হচ্ছে, কিভাবে বেড়ে উঠছে। এই ছোটমণি নিবাসটি এই ছোটমণিদের বেড়ে ওঠায় কি কার্যক্রম গ্রহণ করেছে, এই ছোটমণিদেরকে ঘিরে কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে। থাকুন দর্শক আমার সঙ্গে। দর্শক, ছোটমণি নিবাসের ডরমিটরিতে ঢুকে যাকে দেখতে পেলাম তার নাম ফাতেমা। এটা জেনেছি রানু আপার কাছ থেকে। এবং যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে ফাতেমা সারাক্ষণই আসলে কোনো না কোনো কাজ করে যাচ্ছে। কখনো লাফাচ্ছে, কখনো নিজে নিজে কথা বলছে, কখনো শুয়ে থাকছে, কিন্তু কখনোই সে স্থির থাকছে না। খুব অস্থিরতা তার মধ্যে। রানু আপা, ফাতেমা কত বছর বয়সে আপনাদের এখানে এসেছিল? তখন ওর বয়স 2-3 দিন। ঢাকা মেডিকেল কলেজে ওর জন্ম। ওই রকমই মা ফেলে চলে গেছে, কোনো পরিচিত জন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের কাছে দিয়েছেন। তখন দেখতে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ছিল। তো এরপরে হঠাৎ করেই দেখা গেল যে ওর মধ্যে কিছু কিছু অস্বাভাবিকতা দেখা যায়, যে ও দেখছেন যে অতিরিক্ত চঞ্চল। ও এই কটটাতে থাকে, আর পাশে এই খাটটা আছে দেখছেন, এই খাটটার মাঝখানেও ও একাই থাকে, খেলে। আর ও চোখে একটু কম দেখে, কানেও কম শোনে। চোখের ডাক্তার দেখানো হয়েছে, কানের ডাক্তার দেখানো হয়েছে, পিজি হাসপাতালে ওকে দেখানো হচ্ছে। প্রথমে ঢাকা মেডিকেলে দেখানো হতো। চোখে একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু কানের টেস্টটা আমরা কোনোভাবেই করতে পারছি না, কারণ যে পদ্ধতিতে ওর টেস্টটা করানো দরকার সেই পদ্ধতিটা ওকে নিতে পারি না আমরা। এমন হয়েছে যে আমরা সারা রাত ওকে জাগায় রাখছি, ঘুম পাড়তে দিইনি। তারপর ঘুমের ওষুধ খাওয়াইয়ে টেস্টের জন্য নিয়ে গেছি। মাসে একটাই ডেট পড়ে। এরপরও দেখা যাচ্ছে ওই ডার্ক রুমে নিলেই ওর ক্যামেরাটা তো কানের ভিতর দিয়ে দিতে হবে। তো তখনই দেখা যায় ও এই অস্থিরতা শুরু করে দেয়। এটা কোনোভাবেই আমরা 3 টাইমস চেষ্টা করছি। ডক্টররা বলছেন যে আসলে কিছু করার নাই, আমরা চেষ্টা করছি, কিন্তু না পারলে কি করব। ফাতেমার ডায়াগনোসিসটা কি সেটা জানবো রানু আপার কাছ থেকে। রানু আপা, ওর এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো যখন আপনারা দেখেছেন তখন নিশ্চয়ই শিশু বিশেষজ্ঞের কাছে নিয়েছেন? আমরা ও যেহেতু ঢাকা মেডিকেলের বাচ্চা, ঢাকা মেডিকেল এমনিও ঢাকা মেডিকেল আমাদের বাচ্চাদের বেলায় আন্তরিক, আর যে বাচ্চাগুলো ঢাকা মেডিকেল থেকে আমাদের কাছে আসে তাদের বিষয়টা আরো আন্তরিক। ওখানে আমরা ঢাকা মেডিকেলের যে শিশু বিকাশ কেন্দ্র আছে ওখানে দেখিয়েছি শুরুতেই। ডায়াগনোসিস কি হয়েছে? ডায়াগনোসিস আসলে ওই অটিজম বহুমাত্রিক, যেমন যে বললাম যে চোখে কম দেখে, কানে কম শোনে, বুদ্ধি তো মানসিক প্রতিবন্ধীও সে, সব মিলায়ে বহুমাত্রিক প্রতিবন্ধিতা তার মধ্যে রয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন ফাতেমা কতটা জটিল অবস্থার মধ্যে আছে। আপা, ওকে সামাল দিতে তো আপনাদের অনেক সাপোর্ট দিতে হয়, অনেক সাপোর্ট করতে হয় ফাতেমাকে। একটাই ভয় যে ও যেহেতু খুব ভালো দেখে না, আবার শোনেও না, কিন্তু অতিরিক্ত চঞ্চল, এই কারণে সবসময় একটা ভয় থাকে যে ও আঘাতপ্রাপ্ত হয়।
কিনা। ওই একার মতোই একা থাকে, অন্য বাচ্চাদের দ্বারা আঘাত পায় না, কিন্তু নিজে নিজেই কখনো কখনো আঘাত পায়। আপা ওর থেরাপি বা এগুলো কি দেওয়া হয়? শিশু বিকাশ কেন্দ্রে দেখিয়েছিলাম, আচ্ছা, কিন্তু আচ্ছা। ওই থেরাপি এটা করা হয় না, ওরা ওইভাবে আচ্ছা, আচ্ছা। বলেও নাই। জি। আর লাস্ট শিশু বিকাশ কেন্দ্রে কবে গিয়েছে আপা? শিশু বিকাশ কেন্দ্র রেফার করছিল ওই যে পিজিতে। জি, জি। পিজিতে আমরা কয়েকবার যে চোখের জন্য দেখালাম কয়েক মাস ধরে, তারপর ওই কানের জন্য তো 3 মাস ট্রাই করে পারি নাই। বুঝতে পেরেছি। আমরা বুঝতেই পারছি যে ফাতেমার নিয়মিত আসলে চেক আপ চলছে, তারপরও ফাতেমার যে বিষয়টা জরুরি দরকার, তার থেরাপিগুলো জরুরি দরকার, নিশ্চয়ই চিকিৎসকরা সেটা পরবর্তীতে এই পরামর্শ দেবেন এবং আমরা কামনা করি ফাতেমা যথাযথ চিকিৎসা পেয়ে ভালো হয়ে উঠুক, তার এই চ্যালেঞ্জগুলো কমে যাক, সে একটা সুস্থ স্বাভাবিক জীবনে চলে যাক। দর্শক, আমি অনেকক্ষণ ধরে একটি শিশুকে লক্ষ্য করছিলাম, ঠিক একইভাবে বেবি কটে সে শুয়ে আছে, নড়াচড়া খুব একটা করতে দেখছি না। রানু আপা, আমি ওর সম্পর্কে জানতে চাই, ওর নাম কি, ওর বয়স কত? ওর নাম মেহেরা, বয়স 2 বছরের মতো। আপা ও সারাটা সময় একইভাবে শুয়ে আছে? ও ছোট থেকে আমাদের কাছে একেবারে নিউবর্ন, হাসপাতাল থেকে আসা বড় হচ্ছে। ও শুরু থেকে যখন বসতে শিখলো তখন কিন্তু ও মনে হতো যে একটু সোজা থাকতে পারছে না, একটু কার্ল হয়ে যেত। তারপরে এরপরে আমরা তাকে ঢাকা মেডিকেলে দেখাই, তেমন কিছুই না, এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিল যে কয়েকটা এক্সারসাইজ ওকে প্রতিদিন 2 বেলা করাতে হবে। কি সমস্যা ছিল? এটা ওর মেরুদণ্ডটা একটু বাঁকা ছিল। মেরুদণ্ডটা বাঁকা ছিল? বাঁকা ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন ওই এক্সারসাইজ করাতে করাতে মাশাআল্লাহ এখন ওর আর বোঝা যায় না। এমনি আচ্ছা। কিন্তু ও চঞ্চল, আচ্ছা। এখন ছুটে বেড়ায়, দৌড়ায় বেড়ায়। তার মানে এখন আর তার মেরুদণ্ডে সেই না, সমস্যাটা এখন নেই? আর এই সমস্যাটা তার নাই। সুস্থ স্বাভাবিক সে, একেবারে? হ্যাঁ, ওভারকাম করে গেছে। দর্শক, এখন চলে যাচ্ছি ডাইনিং হলে। আপা চলেন। চল। দুপুরে সবাই এখানে চলে আসে আর ওনারা খাইয়ে দেন বাচ্চাদেরকে, কেউ কেউ নিজেও খেতে পারছে। ও যে নিজে নিয়ে বসে আছে, সে খায় না দিলে শেষ করবে না। দর্শক, আমি ছোটমণি নিবাসের ডাইনিং রুমে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি ছোটমণি নিবাসের ছোট্ট মণিরা লাঞ্চ করছে এবং এখানে তাদেরকে মুখে তুলে খাইয়ে দেওয়া হচ্ছে। হাত বাড়িয়ে দাও। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। হাত বাড়িয়ে দাও। ফাতেমা ছবি আঁকতেছে। হ্যাঁ, ফাতেমা তো একেবারে বই এবং কালার পেন্সিলে চলে আসছে। তুমি কোন দিকে তাকিয়ে হাঁটছিলে? এটা আমাকে দেবে? এটাও দেবে? আমি ছবি আঁকবো? আমি ছবি আঁকবো? আমি ছবি আঁকবো এখানে? রং পেন্সিল এই যে, এই যে। এই ফ্লাওয়ারটা কালার করো, কালার করো। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদল কচিকাঁচা ছবি আঁকছে, রং করছে। ছবি আঁকতে, রং করতে শিশুরা অনেক পছন্দ করে, তার ব্যতিক্রম এখানেও ঘটেনি। আপনারা তাদের কার্যক্রম দেখে সেটা বুঝতে পারছেন। এবং আপনারা দেখলেন একটু আগে রং পেন্সিল
আর ছবি আঁকার সেই বইটা নিয়ে ফাতেমা চলে আসলো আমার কাছে এবং এখন সে বেডের উপর বসে ছবি আঁকছে। ফাতেমা, তোমার আঁকা হলো? রং করা হলো? আপা, খুব ভালো লাগছে এতগুলো বাচ্চা একসাথে বসে, তিনি তো শুয়েই পড়েছেন, ছবি আঁকছে। আপা, ছবি আঁকার কার্যক্রমটা কি নিয়মিত থাকে এখানে? হ্যাঁ আপা, ওরা নিয়মিতই ছবি আঁকে। আচ্ছা। ছবি আঁকা তো বাচ্চাদের একটা শখের খুবই বিষয়। শখের বিষয়। হ্যাঁ, ওরা আচ্ছা আচ্ছা, ওদের প্রশিক্ষণ দেওয়ার কি কোনো ব্যবস্থা আছে এখানে? না, ওইভাবে একেবারে প্রশিক্ষিত ট্রেনার দিয়ে প্রশিক্ষণ নাই, কিন্তু ছবির বই যেহেতু থাকে, জাস্ট রং, ওরা তো ছোট, এতই ছোট যে ওরা ওই রং করাটাই ওর মধ্যে দিয়েই ওদের কার্যক্রমটা থাকে। এবং তারা যে খুব আনন্দ পাচ্ছে এটা বোঝাই যাচ্ছে। আর একটু আগে দেখলাম রং পেন্সিল নিয়ে খুব তাড়াহুড়া, এ তার রং পেন্সিল নিচ্ছে, সে তার রং পেন্সিল নিচ্ছে, এটা নিয়ে আসলে তারা খুব ব্যস্ত, মহা ব্যস্ত সময় কাটাচ্ছে। স্বাভাবিক শিশুরা আসলে এভাবেই তাদের পছন্দের জিনিসগুলো কাউকে শেয়ার করতে চায় না, এখানেও সেই ঘটনাটাই ঘটছে। যাই হোক, আমাদের ফাতেমা এতক্ষণ বেডে ছিল, এখন নিচে নেমে গেছে, সে কিছু একটা খুঁজছে। ফাতেমা, তুমি কি খুঁজছো? আচ্ছা, ফাতেমার রং পেন্সিলগুলো সব কোথায় হারিয়ে গেছে সে খুঁজে পাচ্ছিল না, এটাকে আবার খুঁজতে গিয়েছে এবং সে রং পেন্সিলগুলো কুড়োচ্ছে। দর্শক, ছবি আঁকা শিশুদের অনেক পছন্দ, এটা আমরা সবাই জানি। আর ছবি আঁকার মাধ্যমে কিন্তু শিশুদের মানসিক বিকাশ ঘটে, পাশাপাশি তাদের সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়। আমরা দেখতে পাচ্ছি শিশুরা তাদের মনের মাধুরী মিশিয়ে রং করছে। আমি একটু কাছে থেকে দেখি। খাদিজা, এই যে এত সুন্দর একটা ফুল, রং করনি? রং করবে না? দর্শক, আজ আমি আছি আজিমপুরের ছোটমণি নিবাসে এবং চমৎকার সময় কাটাচ্ছি আজিমপুরের ছোটমণি নিবাসের ছোটমণিদের সাথে। তোমার কালারটা এই যে এখানে, এই যে এখানে। দর্শক, এখানে শিশুরা ছবি আঁকছে এবং মনের মাধুরী মিশিয়ে রং করছে। দেখি তো সাইমা কি রং করেছে। এটা তুমি রং করেছো? এগুলো সব রং করেছে সাইমা? তিনি বায়না ধরেছেন রং করে দিতে হবে। ঠিক আছে, কি রং করবো আমি, বলো তো? তোমাকেও রং করে দিতে হবে? এরপরে কার্যক্রমটা কি? ওরা বিকেলে আবার আউটডোরে খেলতে যাবে, হয় ছাদে, না হলে নিচে আমাদের একটা প্লে কর্নার আছে, ওখানে যাবে। জি। আচ্ছা, দু হাত বাড়িয়ে দাও। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দু হাত বাড়িয়ে দাও। দর্শক, একটু আগে যেটা বলছিলাম যে এই ছোটমণি নিবাসে যে ছোট ছোট নিবাসীরা আছে, সেই ছোটমণিদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে এবং এই গল্পটাই আসলে রানু আপার কাছ থেকে শুনছিলাম। আপা জানাচ্ছিলেন যে কিভাবে এই ছোটমণিরা এই ছোটমণি নিবাসে আসলো, কিভাবে তাদের দিন কাটছে, ইত্যাদি ইত্যাদি। আপা, ফাতেমার ছোটমণি নিবাসে সে কিভাবে আসলো? ওর মা, ওর বাবা, ওর একটা বোন, এই কয়জন মানুষ, ওরা ওকে যেহেতু পেটে ও লাস্ট স্টেজের দিকেই ছিল, চেক আপের জন্যই ওর মা ওখানে হসপিটালে গিয়েছিল। এই হসপিটাল থেকে ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে ওর মা, বাবা এবং বোন তিনজনই মারা যায় এবং ও পেট ফেটে ওর জন্ম হয় আর কি। এই জন্মের পর ওখান থেকে ওখানে একটা লোকাল ক্লিনিকে ও ভর্তি থাকে। ওর তখন একটু ইনজুরিও ছিল, হাতে একটু ছিল আর একটু ডান সাইডে চোয়ালে ছিল, ওটা হাতে ব্যান্ডেজ ছিল বেশ কিছুদিন। এরপরে ওখানে 2 দিন চিকিৎসা দেওয়ার পরে
ওর তখন দেখার কেউ নাই। ওর দাদা আছেন, উনি বয়স্ক মানুষ, তার মধ্যে সে শারীরিকভাবে একটু প্রতিবন্ধীও, এবং ছোট্ট একটা চায়ের দোকান, চা বিক্রি করে সংসার চালায়। আরও দুটা ভাই বোন যেহেতু বাড়িতে আছে, ওর বড়, তাদের বয়স এই ছেলেটা বোধহয় 9-10, মেয়েটা 10-11 এরকম বয়স, পিঠাপিঠি তারাও। তো এখন তাদের দুইটাকেই কে দেখবে, ফাতেমাকেই কে দেখবে, এই সার্বিক দিক চিন্তা করে সরকার দায়িত্ব নেয় এবং ময়মনসিংহ শিশু কল্যাণ বোর্ড, যেটার হেড জেলা প্রশাসক ময়মনসিংহ, ওখানে একটা রেজুলেশন হয় যে তাকে সরকারি তত্ত্বাবধানে আপাতত লালন পালন করা হবে। এবং সেই রেজুলেশন সরকারি তত্ত্বাবধান হিসাবে সরকারের প্রত্যয়িত প্রতিষ্ঠান হিসাবে ছোটমণি নিবাস আজিমপুর ঢাকাতে তাকে প্রেরণ করা হয়। আপা ফাতেমা কেমন আছে এখন? ফাতেমা এখন খুবই ভালো আছে। সে তো আর এখন পরিবার বোঝে না, এটাকেই তার পরিবার মনে করে, কারণ জন্ম থেকে এই কিছু মুখই সে দেখতেছে, এদেরকে সেই আপনজন মনে করে। সে একটু স্বভাবগতভাবে ভিন্ন, কারণ সে বাইরের লোককে খুব একটা পছন্দ করে না। এখন তার দাদা আসলেও দাদার কাছেও কোনোভাবেই সে যেতে চায় না, কারণ দাদাকেও মনে করে বাইরের মানুষ। ফাতেমার আত্মীয় স্বজন যারা আছে তারা কি আসে, খোঁজ খবর নেয়? না, আত্মীয় স্বজন বলতে দাদা দাদি, তো দাদিও শুরুর দিকে আসতো, এখন আর আসে না, এখন দাদা একাই আসে। ওই ভাই বোন দুটাকেও শুরুর দিকে নিয়ে আসতো। মামা বাড়ির লোকজন, মামা আছেন, প্রথমের দিকে একবার এসেছিলেন, এরপরে মামা আর কখনো আসেনি। এখন দাদাই একা একা আসে আর কি মাঝে মধ্যে। ফাতেমা কিভাবে বেড়ে উঠছে এই ছোটমণি নিবাসে? ফাতেমা আর স্বাভাবিক বাচ্চাদের মতোই সে রুটিন খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, চঞ্চল, হাসি খুশি, খাওয়া, ঘুম, সব কিছুই। আর ওভারঅল সবাই তো টেক কেয়ার করে। বয়স কত এখন ফাতেমার? এখন এই জুলাই আসলে ওর বয়স 2 বছর হয়ে যাবে, সামনে জুলাইতে। ওর দাদা যদি চায় ফাতেমাকে কি ফিরিয়ে নিতে পারবে? এখন ফাতেমার দাদা চাচ্ছেন, সেই চাওয়া অনুপাতে আমার যে মহাপরিচালক মহোদয়ের কাছে, স্যারের কাছে সে একটা আবেদন করেছিল ফেরত নেওয়ার জন্য। তো স্যার আসলে তো বিষয়টি একটু ভিন্ন রকম, যে দাদার তো সেই সামর্থ্য নাই, ডিসিশন দেওয়াটাও একটু কঠিন। তো সেই হিসাবে স্যার তাৎক্ষণিক কোনো ডিসিশন না দেওয়ায় সে একটা রিট মামলা করে সেটার এগেনস্টে। কোর্টও ওরকম ডাইরেক্ট কোনো নির্দেশনা দেন নাই যে তাকে দাদাকে দিয়ে দেওয়া হোক। বলা হয়েছে, আবারও সেই মহাপরিচালক স্যারকেই বলা হয়েছেন যে এটাকে আবেদনটাকে বিবেচনা করার জন্য। ফাতেমার দায়িত্ব তো রাষ্ট্র নিয়েছে, তাই না? এই মুহূর্তে ফাতেমা রাষ্ট্রের দায়িত্বে আছে, রাষ্ট্র সিদ্ধান্ত নিবে ফাতেমা পরিবারে ফিরবে কি ফিরবে না। এরকম তো আপু অনেক গল্প আছে, তাই না? এখানে ধরেন প্রত্যেকটি বাচ্চা এখন যারা আছে বা আগে যারা ছিল, প্রত্যেকের গল্পটাই ভিন্ন। একজনের গল্পের সাথে আরেকজনের গল্পের মিল নাই। হয়তো দেখা যাচ্ছে মা হাসপাতালে ফেলে থুয়ে চলে গেছে, ওইটুকু তো হয়তো কোনো কারো ক্ষেত্রে মেলে, বা কেউ পথে পড়েছিল ওইটুকুর বেলায় মেলে। কিন্তু জীবন বৃত্তান্ত, ইতিহাস, এগুলো দেখতে গেলে দেখা যায় প্রত্যেকটা বাচ্চার ইতিহাসই এবং তাদের বেড়ে ওঠা ভিন্ন ভিন্ন। আপা এখানে তো অনেকগুলো বাচ্চা প্রতিপালন করছেন আপনারা, সেখানে কি আপা কখনো 19-20 হয়? পুরো শিশুর প্রতি একটু বেশি মায়া, বেশি ভালোবাসা, এরকম কি ঘটে কখনো? সব শিশুই আমাদের কাছে সমান। তারপরেও আপনার কথাই বলবো যে আমরা একটা প্রচলিত কথা শুনি যে মা বাবাও সব বাচ্চাকে সমান দেখে না। আমাদের বেলাও সেটা হয়, কারণ আমরা তো ওদের মা বললেন, বাবা বলেন, অভিভাবক বলেন, আমরাই তো। আমরা যে শিশুটাকে ধরেন একদম রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় বা হসপিটাল থেকে একদম রক্তাক্ত অবস্থায় নিয়ে এসছে, তাকে হচ্ছে 2 বছর, 3 বছর, 4 বছর ধরে, 5 বছর ধরে, 8 বছর পর্যন্ত একদিন থেকে পালতেছি। তো সেই শিশুটির বেলায় আমাদের যে সফটনেসটা বা হৃদয়ের গহীনে যে বেদনাটা থাকে, হয়তো রাস্তা থেকে একটা বাচ্চা অল্প কিছুদিন এসছে, কিছুদিন থেকে চলে গেল, তার জন্য হয়তো সেই আবেদনটা থাকে না, সেই ক্ষতটা থাকে না। খাদিজা একদম ঢাকা মেডিকেল থেকে আমাদের কাছে আসা একদম নিউবর্ন একটা বাচ্চা ছিল। ধীরে ধীরে সে বড় হচ্ছিল, এর মধ্যে সুস্থ স্বাভাবিক, আপনারাও দেখছেন যে সে স্বাভাবিক বাচ্চা, খুবই সুন্দর বাচ্চা। হঠাৎ এক দম্পতি তাকে অভিভাবকত্ব নেওয়ার জন্য কোর্টের মাধ্যমে প্রসেস করেন এবং অলরেডি কোর্টের রায়ও পেয়ে যান। তো এর মধ্যে হঠাৎ দেখা গেল খাদিজার একটা চোখ লাল। অনেক সময় আমার বাচ্চারা হয় কি যে নিজেরাই তো একে অপরকে আঘাত করে বসে,
ভাবলাম হয়তো কোথাও আঘাত পেয়েছে। তো ঢাকা মেডিকেলে দেখানোর পর তারাও কিন্তু বুঝতে পারে নাই, ওষুধ টষুধ ড্রপ আনুষঙ্গিক ওষুধ দিচ্ছে। এরপর ওই ভদ্রলোক যখন রায়টা হাতে করে আমার কাছে এসছে, ওকে চোখে এরকম দেখে জিজ্ঞাসা করলো যে আপা কি হয়েছে, তো লাল বললাম যে হয়তো আঘাত পেয়েছে, দেখানো হয়েছে। তো ওকে যিনি নিতে চাচ্ছেন তিনি তো চোখের ডাক্তার, তো তিনি চোখের ডাক্তার হওয়াতেই তিনি হয়তো একটু বুঝতে পারছেন। তো তিনি বললেন যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একটু নিয়ে গিয়ে দেখান। আমরা আসলে কোনো বিষয়ে অবহেলা করি না, বিশেষ করে ওদের স্বাস্থ্যের বিষয়টি নয়ই, আমরা সাথে সাথেই নিয়ে গেলাম। ওই যিনি মা হতে যাচ্ছিলেন উনিও গেলেন আমাদের সাথে। তো ওখানে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার ভর্তি দিয়ে দিলেন। বাকি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেল যে চোখে টিউমার, এবং তখন হলো যে তাহলে টিউমারটা আগে রিমুভ করা হোক। বাকি একদম মেডিকেল সায়েন্স যেভাবে বলে ওখানে ভর্তি থেকে কয়দিন আসার পরে তারপর আরও পরীক্ষা নিরীক্ষা করার পরে ওর চোখটা অপারেশন করা হলো, এবং নিশ্চিত হওয়া গেল যে ওর ক্যান্সার, চোখে ক্যান্সার। তো সেই থেকে 21 দিন পর পর প্রায় 3 বছর হতে চলছে ওর এই সমস্যাটা। তখন তো খুবই ছোট, এখন 3.5 বছরের মতো বয়স। আপা, ছোটমণি নিবাসে কত বছর বয়স পর্যন্ত বাচ্চারা থাকতে পারে? 1 দিন থেকে বয়স থেকে 7 বছর পর্যন্ত ছোটমণি নিবাসে তাদের। এরপরে তারা কোথায় যায়? এরপরে এখন তো অ্যাডাপশন করানো হয়, আর যদি সেটা না হয় তাহলে আমাদের যে শিশু পরিবার আছে, সরকারি শিশু পরিবার, ছেলেদের মেয়েদের ওখানে আলাদা আলাদা, সেখানে তখন তারা যায় এবং ওখানে গিয়ে তারা স্কুলে যায়। সেখানে যে তাহলে আপনি বলছিলেন যে এখানে অ্যাডাপটেশনের ব্যবস্থা আছে, তার মানে যদি কেউ বাচ্চা দত্তক নিতে চায় এখান থেকে তাহলে ছোট লিগ্যাল গার্ডিয়ানশিপ, আইনগত অভিভাবকত্ব পারিবারিক আদালতের মাধ্যমে সে নিতে পারে। যদি কোনো নিঃসন্তান দম্পতি এটা পারিবারিক আদালতে গিয়ে একটা নির্দিষ্ট বাচ্চার এগেনস্টে চাই যে আমি তার গার্ডিয়ানশিপ নিব, সেক্ষেত্রে আদালত যদি মঞ্জুর করে নিতে পারে। কতটা বাচ্চা এই লিগ্যাল গার্ডিয়ানশিপে চলে গেছে? এটা তো আগে থেকে লিগ্যাল গার্ডিয়ানশিপটা ছিল না, বেশ কয়েক বছর যাবত এটা চলছে, যার কারণে এখন যে আমার কাছে দেখছেন আপনি 20টা বাচ্চা কিন্তু থাকার কথা না, অনেক বাচ্চা থাকে। আচ্ছা, কিন্তু বাচ্চা প্রতিনিয়তই আসছে, প্রতিনিয়তই গার্ডিয়ানশিপে যাচ্ছে। যেমন আয়ানও গার্ডিয়ানশিপের মামলা চলতেছে। এখানে যে বাচ্চাগুলো আছে অনেক বাচ্চারই আলাদা আলাদা করে বললে কিন্তু গার্ডিয়ানশিপের মামলা চলতেছে। তো সেক্ষেত্রে এ পর্যন্ত আমরা ধরেন প্রায় 500 বাচ্চা গার্ডিয়ানশিপে দিয়েছি। আগে থেকে শুরু থেকেই তো এটা ছিল না, মানে আমাদের তো অ্যাডপশন লটা নাই, আমাদের যেটা করা হয় সেটা লিগ্যাল গার্ডিয়ানশিপ। তাহলে লিগ্যাল গার্ডিয়ানশিপের মাধ্যমে যে বাচ্চারা লিগ্যাল গার্ডিয়ানের কাছে চলে গেল তাদের সাথে কি যোগাযোগ রাখা হয় আপনাদের? আমরা চেষ্টা করি যোগাযোগ রাখার জন্য। আসলে বিষয়টি তো একটু স্পর্শকাতর, যে অনেক সময় একদম নিউবর্ন ছোট 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যেসব দম্পতিরা নিয়ে যায়, বা একদম 1 মাস 2 মাসে 3 মাসে নিয়ে যায়, অনেক সময় কেউ চায় না যে এটা নিয়ে আর বেশি যোগাযোগ বেশি জানাজানি থাকুক, তারা হয়তো এটাকে এস্টাবলিশ করতে চায় যে তাদেরই বাচ্চা। সেক্ষেত্রে আমরাও যেহেতু সর্বোপরি তো বাচ্চার স্বার্থ, আমরা হয়তো এটা মেনটেন করি। আবার যে বাচ্চাগুলো একটু বড় হয়ে আমাদের কাছ থেকে গেছে, উইলিংলি হয়তো সেই গার্ডিয়ানরাই আমাদের সাথে যোগাযোগ রাখে, বিভিন্ন সময় তাদের ভালো মন্দ, তাদের স্কুলিং, তাদের সাকসেস, এই তাদের ভালো সময়গুলো আমাদের সাথে শেয়ার করে। আপা, এই যে বাচ্চাগুলো যখন আসে তখন তো আসলে তাদের পিতৃমাতৃহীন অবস্থা, তাদের পরিচয়বিহীন অবস্থা আপনারা পান। এই যে একটু আগে বললেন যে লিগ্যাল গার্ডিয়ানশিপের মাধ্যমে অনেক বাচ্চাই চলে যাচ্ছে লিগ্যাল গার্ডিয়ানের কাছে, তখন এই বাচ্চাদেরকে দিতে আপনাদের কেমন লাগে? আপনারা যারা এখানে আছেন, কেয়ার গিভার যারা পরম মমতায় মাতৃস্নেহে বড় করছেন এই বাচ্চাগুলোকে। এমনও হয় যে কোনো বাচ্চা যাওয়ার পরে আমরা খুবই শকড হয়ে যাই। এক কথায় বলি যে একটা মেয়েকে অনেক আদরে লালন পালন করা হয়, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার পর বিষয়টা খুশির থাকলেও মা বাবার কাছে বা ওই বাড়িতে একটা শোকের ছায়াও কিন্তু বিরাজ করে। আমাদের বেলাও সেটা ঘটে, এবং কোনো বাচ্চার জন্য অনেক দিন হয়ে গেছে তাও মন কাঁদে আর কি। খুব স্বাভাবিক আপা, আসলে যতই শুনছিলাম ততই আমি চমৎকৃত হচ্ছিলাম, কারণ এখানে শর্তহীন ভালোবাসার এক অনন্য নজির আপনারা স্থাপন করেছেন, যে রক্তের সম্পর্ক নাই কিন্তু তারপরও প্রত্যেকটা বাচ্চাই আপনাদের সন্তান। এটা একটা অন্যরকম বিষয়, অন্যরকম জগৎ, যে জগতে আসলে এই শিশুরা লালিত পালিত হচ্ছে তাদের কাছে যাদের সাথে তাদের
রক্তের সম্পর্ক নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই সব অসহায় পিতৃমাতৃহীন এই ছোট্ট সোনামণিদের প্রিয় খালামণি হয়ে ওদের উপরে যেভাবে আপনি ছায়া হয়ে আছেন, এটা ওদের জন্য অনেক বড় পাওয়া, আমাদের জন্য অনেক বড় পাওয়া। পাশাপাশি এখানে কেয়ার গিভার হিসেবে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, স্যালুট জানাই আপনাদের সবাইকে। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য এবং শুভকামনা। RTVর হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা অনেক ভালো থাকবেন এবং এভাবেই পরম মমতায় যত্নে এই ছোট্ট সোনামণিদেরকে আগলে রাখবেন। দর্শক, বিকেল শেষ হয়ে যাচ্ছে, একটু পরেই সন্ধ্যা নামবে, আমারও বিদায় নেওয়ার সময় হলো। কিন্তু আজকে বিদায় নিতে আমার খুব কষ্ট হবে। আজকে সারাদিন যে সোনামণিদের সাথে ছিলাম, এই ছোট্ট সোনামণিরা এতটাই হৃদয় কাড়া, এতটাই আদর কাড়া, এতটাই মায়া কাড়া, এই মায়া ছাড়িয়ে আমার এখান থেকে চলে যেতে অনেক কষ্ট হবে। অল্প একটু সময়ের মধ্যে এমন মায়ায় জড়িয়ে ফেলেছে তারা, খুব কঠিন হয়ে যাচ্ছে আমার এখান থেকে বিদায় নেওয়া। তবুও বিদায় তো নিতে হবে। এই ছোট্ট সোনামণিরা অনেক ভালো থাকুক, অনেক আদরে বড় হোক। এই ছোট্ট সোনামণিরা তাদের একটি সুন্দর নিরাপদ ভবিষ্যৎ পাক, এটাই কামনা করছি। আর পরিশেষে পিতৃমাতৃহীন পরিচয়বিহীন এই অনাথ শিশুদের পরিচয় দিতে রাষ্ট্র যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই ছোটমণি নিবাসের উদ্যোগটি অবশ্যই প্রশংসার দাবিদার। এই অনাথ শিশুরা তাদের পরিচয় পেয়েছে, তাদের নিরাপদ বেড়ে ওঠার একটা ঠিকানা পেয়েছে। রাষ্ট্রের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। আর কোনো শিশু যেন অনাথ পরিচয়বিহীন না হয়ে যায়, আর কোনো শিশুকে যেন ছোটমণি নিবাসের বাসিন্দা হতে না হয়, এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গে থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।